ভৌতিক কথা পডকাস্টের 118 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রীদি। মৈত্রীদি আগেও আমাদের ঘটনা শেয়ার করেছেন এবং ওনার ঘটনা আপনারা প্রচণ্ড পরিমাণে পছন্দও করেন। আজকে উনি একটা ব্ল্যাক ম্যাজিকের উপরে ঘটনা শোনাবেন, যে ঘটনাটা আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যাই হোক, এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না, আমরা সিট বেল্ট বেঁধে নেব যাতে আমরা ভূতের রাজ্যে খুব সহজেই পাড়ি দিতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো দিদি, কেমন আছেন? হ্যাঁ, আছি। চলছে সব, এই সিজন চেঞ্জের সময় তো শরীরটা এখন কম বেশি সবারই খারাপ চলছে, জ্বর সর্দি কাশি। ভালো নেই শরীরটা, আছি মোটামুটি, চলছে, চলে যাচ্ছে, ওষুধপত্র খাওয়া চলছে, তার সঙ্গে কাজও হচ্ছে। উপায় কি আছে? কাজ তো করতেই হবে, কিছু তো করার নেই। আচ্ছা, সবাই সব অসুস্থ হচ্ছে এই সিজনে। দিদি আপনি বলছিলেন ওই আপনার কলেজের কোনো ম্যাম, প্রিন্সিপাল মেবি, উনার কোনো বান্ধবীর সাথে ঘটনাটা ঘটেছিল এবং উনি উনার উপরে উনার শ্বশুর বাড়ির থেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কতদিন আগেকার এটা? আপনি তো বললেন আপনি 2024 সালে শুনেছেন। এই তো আমি 2024-এর শুনেছি, মানে কি ওইটা আমি আমার সাথে আমার মানে একটা ক্লাসমেট ছিল, ওর সাথে আমার দেখা হয়েছে। আমার তো এখানে অনেক ক্লাসমেটরা থাকে, এই এদিক ওদিক থাকে, সবার সাথেই মোটামুটি। আপনি তো গানও শেখান। হ্যাঁ, আমি তো গানও শেখাই। ও আমাদের সাথে পড়তো, ওই আমাকে বললো যে তুমি তো এরকম, ও নাকি আমাকে ওখানে নাকি ওর ভৌতিক কথা নাকি শোনে, বলে আমি তো অনেকবার সাবস্ক্রাইব করেছি ভৌতিক কথা, তোমার পডকাস্ট শুনেছি, তারপরে আমি তো ওখানকার সাবস্ক্রাইবার, তো আমিও শুনেছি। আবার আমাকে মনে কি কমেন্টও করেছে, এবার আমি ওকে চিনতে পারিনি ঠিক মতো, নামটা ভুলে গেছিলাম। ও আমাকে বললো যে তুমি তো করো, আমি তোমাকে মনে করে দিচ্ছি, তুমি আমাদের কলেজের ম্যামের ওই ঘটনাটা একটু বলো না। হট করে মনে পড়ে গেছে আমার আর কি। ও আমাকে মনে করিয়ে দিচ্ছে, সেই সূত্র ধরেই তোমাকে আর কি বলছি আর কি কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একদম প্রপার প্রথম থেকে শুরু করুন, কবে থেকে কি হয়েছিল? হ্যাঁ, আমি প্রত্যেককে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানাই। ভৌতিক কথায় যারা বন্ধু বান্ধব আমাদের আছেন, তোমাকেও আমি অনেক শুভেচ্ছা জানাই, অনেক আমার আন্তরিক ভালোবাসা যেন। ধন্যবাদ। আমি যখন আমার একটা কলেজ, আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আমাদের হিস্ট্রির প্রফেসর ছিলেন উনি আর কি। আমাদের সঙ্গে তো ম্যামেদের না একটা ভালো সম্পর্ক ছিল, যে আমরা ম্যামেদের, আমাদেরকে ওনারা স্টুডেন্ট হিসাবে দেখতেন না, মানে মেয়েদের মতো ভালোবাসতেন আর কি। তখন স্কুল কলেজের ম্যামেরা ওরকমই ছিলেন আর কি। তখন তো আমরা ম্যাম বলতাম না, ম্যাডাম বলতাম। কথা হয়েছে, ম্যামটাই চলে আসে। তা উনি বসে বলছিলেন যে ওনার যে বান্ধবী ছিল, সেই দিদি আর কি, দিদিটার নাম হচ্ছে সর্বরী ছিল। আচ্ছা, সর্বরীদি, ওরা নৈহাটিতে থাকতো। আর আমার যে ম্যাম, তিনিও নৈহাটিতেই থাকতেন। এবার সর্বরীর মা ছোটবেলায় মারা গেছিলেন, আর সর্বরীর একটাই মেয়ে ছিল, আর ভাই ছিল না। আর ওনার মা মারা যাওয়ার পরে ওর বাবারই এক খুড়তো ভাইয়ের সাথে ওদের খুব ভালো সম্পর্ক ছিল, একই বাড়িতেই ওরা থাকতো। আচ্ছা আচ্ছা। ওনার সাথে উনি সর্বরীদিকে খুব ভালোবাসতেন, ওনাকে সর্বরীদিকে পড়াশোনার দিক থেকে অনেক সাহায্য করেছেন। তারপরে সর্বরীদি যখন 18 বছর বয়স, তখন ওনার বাবা মারা যান, সর্বরীদির বাবা। সেই সময় থেকে কাকা খুবই ভালোবাসতেন আর কি। ওর বাবা অনেক টাকা পয়সা রেখে গেছিল। এবার দিদিদের একটা মিষ্টির দোকান ছিল বাড়ির সামনে, খুব ভালো চলতো দোকানটা। এবার সর্বরীদি বাবা যে পয়সা করে রেখে গেছিলেন, উনি বলে গেছিলেন যে এখানে আমার মেয়ের যত লেখাপড়া যা হবে সব এখান থেকেই ইয়ে করো, আমার তো আর কেউ নেই। ওর বাবা মানে বলে গেছিলেন কাকাকে
উনি ওরম ভাবেই আর কি দিদিকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে। দিদি আমাদের ম্যাম ছিলেন হিস্ট্রি প্রফেসর, সর্বদিদি ছিল জিওগ্রাফি। সর্বদি জিওগ্রাফি প্রফেসর পরে হয়েছে আর কি পরে। তা উনি ওই নৈহাটিতে একটা কলেজের নৈহাটিতে না, ওইদিকেই বাঁকুড়ার ওদিকে কোন একটা কলেজে প্রফেসরি করতেন দিদি আর কি। নৈহাটিতে ওনার বাড়ি। এবার ওইখানে এবার 14 বছর বয়স যখন ওনার থাকে, একই সাথে কোচিনে একটা ছেলের সাথে ওনার কথাবার্তা হতে হতে একটা লাভ অ্যাফেয়ার্স মতো হয়ে যায়। আচ্ছা। সর্বদির সাথে। এবার ওর বাবাকেও নিজেই মানে, আর দিদি খুব ভালো ছিলেন তো, মানে উনি না, আমাদের ম্যাম বলছিলেন যে ও এত ভালো মেয়ে ছিল, ও কষ্ট হলেও কাউকে বলতো না, লেখাপড়াটাকে ও খুব গুরুত্ব দিত, পড়াশোনাটাকে। আচ্ছা আচ্ছা। বলছে ও দুঃখ হলেও কাউকে বলতো না, কষ্ট হলেও কাউকে বলতো না, না খেয়ে থাকলেও কাউকে বলতো না যে আমার খিদে পেয়েছে আমাকে দাও। এই জন্য ওর বাবা বা কাকারা কোনো দিক মানে ওকে মানে অবিশ্বাস করতেন না আর কি। যে কথা মানে যেটাই বলতো ওনাকে ওটাই ওনারা করতেন আর কি, ওর কথার অমান্য করতেন না কোনোদিন। তো বাড়িতে বলেছে যে আমি এরকম একজনকে ভালোবাসি, তোমরা বিয়ে করো। উনিও তখন ওর কাকা বলেছিল, বাবা তো মানে বাবা তখন বেঁচে ছিলেন, হ্যাঁ, বাবা বলেছিল তুমিও লেখাপড়া করো, ও পড়াশোনা করুক, এস্টাবলিশড হও, তখন আমি বিয়ে দেবো তোমাকে। এই কথাটা হ্যাঁ দিদির বাবা সর্বদিদির বাবা বলেছিল। তারপর তো যখন 18 বছর বয়স হয় তখন তো উনি মারাই গেলেন। তারপরে ছেলেটা কিছু হয় কোনো থ্রুতে, কারোর থ্রুতে হোক যাই হোক, দিল্লিতে কাজ শিখতে যায়, সোনার কাজ শিখতে গেছিল। এবার দিদির সঙ্গে দিদি তখন বলেছিলেন যে তুমি তোমার পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, আমিও আমার কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপরে বিয়ে থা তো পড়েই রয়েছে, কোনো অসুবিধা নেই। তখন আমরা বাড়ি থেকে ওর কাকাই বলেছিল তোদের একটা দিন ঠিক করে আমরা বিয়ে দেবো। তখন দিদি বললো যে সর্বদি বললো যে কিছুদিন যখন বিয়ে, ওদের দুবারের কথা হয়েছে, দিদির বিয়ে হয় যখন, তখন দিদির 21 বছর বয়স। আচ্ছা আচ্ছা। এবার দিদির দুই বাড়ি থেকে কথা হয়েছে বিয়ে হবে, 21-22 বছর বয়স। এবার কথা হয়েছে, কথা ফাইনাল হয়ে গেছে। ছেলেটা তখন 25-26 বছর বয়স হয়েছে আর কি ছেলেটা। তা তখন দিদি বললো যে ওখানে কেন থাকবে, ও এখানে চলে আসুক, আমার বাবার যে মিষ্টির দোকানটা ওটা দেখাশোনা করুক। কিন্তু অন্য লোককে টাকা দিতে হয়, সেটা নয়, ও নিয়ে নেবে, খুব চলতি দোকান তো। ছেলেটাকে নিয়ে এলো, নিয়ে এসে ওকে ওই মিষ্টি দোকানের পুরো ভারটা ওর ওপর দায়িত্ব দেওয়া হলো, ভালো ইনকামও হতো। এবার কিছুদিন বাদে দিদির যখন বিয়ে হয়ে যায়, ও শাশুড়ি বেশ ভালো ব্যবহার করতো, সবাই ভালোবাসতো, করতো। বেশ মাসখানেক যাওয়ার পর ওদের বাড়িতে সব কাজের লোক ছাড়িয়ে দিল। আচ্ছা আচ্ছা। দিদি শ্বশুর বাড়ি থেকে, সর্বদিদির শ্বশুর বাড়ি থেকে সব কাজের লোক ছাড়িয়ে দিল। দিয়ে দিদিকে বললো যে আমরা এখন আর কাজের লোকের দরকার নেই। শাশুড়ি বললো তুমি আছো, আমি আছো, দুজনে মিলে আমাদের তো এখন, ছেলেটার যে বাবা ছিলেন তার একটা মুদিখানা দোকান ছিল। ছেলেটা বলছে আমাদের তো সেরকম খুব মানে হাই ফ্যামিলি না, আমরা খুব ভালো ইনকামও আমাদের নেই, এখন তুমি যখন এসে গেছো তা আমি আর তুমি মিলেই কাজটা করতে পারবো, বাড়িতে কোনো অসুবিধা হবে না। তখন দিদি বললো আমি টিউশনি করি, আমি টিউশনি পড়াই, আমি নিজে লেখাপড়া করি। তখনও দিদি ইয়ে করেনি, মানে ওই তোমার পিএইচডি করেনি তখনও। আচ্ছা। বলছে আমি বাবা মারা যাওয়ার পর থেকে তো আমি একাই ছিলাম, এবং আমার তো এই কাজগুলোকে আমাকে শেষ করতে হবে, ওই পর্যন্ত আমাকে একটুখানি জায়গা দিন, তারপরে আমি সব কাজ করে দেবো। উনি শুনলেন না, তো ওনার সব কাজ তার মধ্যে পড়াশোনা চালিয়ে গেল দিদি। তারপর MA পাশ করলো ওইভাবেই, মানে কষ্ট করে বাড়িতে তোমার একটা কোচিং সেন্টার খুলেছিল, বাড়িতে পড়াতো, খুব কষ্ট করেছে। তারপরে ও দিদি আমাদের যে ম্যাম, মানে বাড়ির কাছে থাকতো, ম্যামের কাছে গেছে, আমার কাছে গিয়ে বলছে দেখ রে, আমার না এইভাবে না আর আমি চলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে।
আমি এই সংসার করে এই কাজ করে থেমিয়ে গিয়ে আবার পড়ানো, আবার নিজের পড়াশোনা করা, আমি তো পড়াশোনার মধ্যে এখনো রয়েছি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, টানা সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তখন হ্যাঁ আমাদের ম্যাম বললেন যে তুই কি করবি তাহলে বল, তুই কেন এরকম এটা করলি, যে তুই তখন তো দেখবি যে এরকম বলে, তখন তো জানতাম না। বাবাও তো রাজি হয়ে গেলেন, কাকুও রাজি হয়ে গেলেন, আমাকে তো তখন কেউ বারণ করলো না ওরা, আর আমিও তো অত জানি না সব। এখন দেখো, একটা জায়গায় যাওয়ার পর তাদের সবকিছু বোঝা যায়, হুম হুম। আপনাদের তো সেই জিনিসটা বোঝা যায় না। ওদের কাজের লোক ছিল, ছাড়িয়ে দিল এইভাবে। তারপরে দিদি একদিনকে ওর শ্বশুর বাড়িতে গেল, মানে আমাদের যে ম্যাম শ্বশুর বাড়িতে গেল। হুম। দিদি আমাদের ম্যাম আবার ওই দিকে সমস্ত দিক দিয়ে সাহায্য করতো, বই পত্র দেওয়া থেকে শুরু করে, নোটেশন এনে দেওয়া থেকে শুরু করে, যেখান থেকে যা পারতো দিদি মানে ম্যাম এনে এনে ওকে দিত আর কি। খুব ভালোবাসতো, যে তুই পড়, রেফারেন্স বই এনে দিত, খুব মানে ভালোবাসতো। তা ওখানে এবারে ও বাড়িতে গিয়ে, ওদের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে ও শাশুড়িকে আর শ্বশুরকে বললো আপনাদের সাথে আমি একটু কথা বলবো, তো বাবা মা নেই, আমি ওর কাকুকে নিয়ে আসবো, আপনাদের সাথে একটু কথা বলবো, যে আপনারা তো এর লেখাপড়াটা তো ওর বন্ধ হয়ে যাবে, ও একটা ভালো মেয়ে, ও শিক্ষিত হতে চাইছে, ও একটা জায়গায় আম, দাঁড়াতে চাইছে, ওকে একটু এটা একটুখানি দেখুন আপনারা। এরকম ভাবে বাড়ির ভেতরে এরকম ও একা এতগুলো কাজ করে কি করে গিয়ে ও পড়াশোনা করে আর কি করে কি পড়ায়। তারপর ওনারা বললেন না আমরা লোক টোক রাখবো না, আমাদের এভাবেই করতে হবে, তাহলে থাকতে হয় থাকুক, না থাকতে হয় চলে যাক। ওরা ডিসিশন এটাই নিয়েছে। তখন উনি চিন্তা করলেন যে এরম ভাবে যদি আমি চলি আমি অসুস্থ হয়ে পড়বো, আর না হলে আমাকে কিছু একটা করতে হবে, আমি এভাবে চলতে পারবো না। তখন ছেলেটাকে বললো যে তুমি আমি তোমাকে আর রাখতে পারছি না আমার এখানে, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না, কেননা এই অবস্থার মধ্যে তো আমার পক্ষে সম্ভব না, দুদিকটা না আমার পক্ষে কখনো সম্ভব না। এইবার কি হয়েছে, দিদি যখন এমএ পাশ করেছেন তখন তো পিএইচডির জন্য তৈরি হচ্ছে, তখন শ্বশুরকে বলেছিলেন যে আমি বাবা তো টাকা পয়সা আছে, বাবার টাকা পয়সা দিয়ে তো আমি লেখাপড়া করছি, তা এখন এই মুহূর্তে যেখানে আছেন টাকা পয়সা আছেন, একটা কাজ গুছিয়ে নিয়ে পয়সা করি আমাকে তুলতে হবে, আপনি কিছু টাকা আমাকে দিন, আমি আপনাকে শোধ করে দেবো, শ্বশুরকে বলেছিল। শ্বশুর মানে ওই কত চেয়েছিল যেন, 1010 টাকার মতো চেয়েছিল আর কি, উনি ভর্তি হতে ওনার লাগবে, দেয়নি, বলছেন আমার কাছে নেই, আমি কোথা থেকে পাবো, আমার মুদির দোকান, অথচ বাড়িতে ভাড়া বসানো রয়েছে 4-5টা ঘর ওদের, ছেলেটার বাড়িতে 4-5টা ঘর ভাড়া দেওয়া, আর ওই মিষ্টি দোকানের ওই দিদি ওই মিষ্টির দোকানের পয়সা ওই পাপিয়া দিয়ে একদম হাতই দেয় না, সর্বরিদি একদম হাতই দেয় না, একদম হাত দেয় না। দিদি যা ওই পয়সা পায় ওই বরের কাছেই থাকে, বলে ও তো কিছু করে না, ও আমি আর নেবো না। তারপরে এইসব বলে তখন দিদি ওর ডিভোর্স পেপার মানে সাইন করে দিল আর কি। আচ্ছা আচ্ছা। বললো আমি ডিভোর্স করে দেবো, তুমিও তোমার মতো থাকো, আমি আমার থাকো, তোমাদের বাড়িতে আমি এরকম ভাবে চলতে পারছি না, আমার প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। এইবারে ও যা হোক করে এবারে ওরা তো আর কোনো কথা বলেনি, ওরা ওদের মতো মেনে নিয়েছে, এও সর্বরিদিও মেনে নিয়েছে, ওরাও মেনে নিয়েছে, ওরা ওদের মতো আছে। দিদি ওর কাকার বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে পড়াশোনা করে এবার পিএইচডি যখন করেছে, পিএইচডি করে তখন ও আমাদের এই ম্যামই ওই সমস্ত জায়গায় জায়গায় ওর সিভি পাঠিয়ে দিয়ে দিয়ে কোথায় কোনো কলেজে প্রফেসরি করতে বা কোথাও গেলে মানে এগুলো পাঠিয়ে দিয়ে, মানে আমাদের ম্যাম আর কি সব রেডি করে দিয়েছে। ইন্টারভিউ দিয়ে ওই সর্বরিদি চান্স পেয়ে গেছে একটা বাঁকুড়াতে একটা কলেজে। আচ্ছা। এবার তখন বললো যে এবার ওইখানে ওদের থেকে নৈহাটি থেকে বাঁকুড়া তো যাতায়াত করার খুবই মুশকিল, মানে অনেকটা দূর হয়ে যাবে। তখন কাকাকে বললো কাকা আমার বাবার তো বাড়িটা, এবার কাকুদের ওর যে কাকার কথা আমি বলছি না, ওই কাকার নিজের ভাইপো ভাইজি সব ওরা আর একটা জায়গায় থাকে, সেখানে ওদের বাড়ি ঘর আছে কাকাদের। ওরা ওই সর্বরিদি পাপিয়াদিকে দেখবে, সরি আমার নামটা খালি ভুলে যাচ্ছে, এই সরি আমি মানে নামটা গুলিয়ে ফেলছি,
সর্বরিদিকে ঠিক আছে। দেখার জন্য, সর্বরিদিকে দেখাশোনা করার জন্য ওদের বাড়িতেই ওরা থাকতো, ওর বাবার ঘরেই ওরা থাকতো। ওই ঘরে ওদের জিনিসপত্র আরো আছে ওই বাড়িতেই কাকার। তখন দিদি বলল যে আপনি একটা কাজ করুন কাকা, তুমি একটা কাজ করো, ওই বাড়িটা বিক্রি করে দাও, কারণ আমি আর এখানে থাকবো না। তোমার ওই বাড়িতে তুমি যাও, ওইখানে তোমরাও চলে যাও, আমার এই বাড়িটা কেননা এখানে যে ওদের বাড়ি, ছেলের বাড়িটা কাছাকাছি তো, যাতায়াত করলে একে উৎপাত করবে। আচ্ছা। বলছে যে ওরা ডিস্টার্ব করবেই, মানে আমি তো এটা তো মানে আমার তো ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছি, ওদের ইচ্ছায় আমি ছাড়িনি। যার জন্য ওরা এখানে, আমি যদি কখনো কোনো সময় যদি ছুটি হয় আমি এখানে আসি, ওরা আমাকে উৎপাত করবে। আমি আর এখানে থাকবো, আসতে চাই না, তুমি বাবার বাড়িটা বিক্রি করে দাও, যা টাকা পয়সা থাকে তোমার কাছে রেখে দাও, যখন লাগবে আমি চেয়ে নেব। ওরা ওর বাড়িতে চলে গেল, এই মিষ্টির দোকানও বিক্রি করে দিল, আবার বাড়িও বিক্রি করে দিয়ে ওরা ওদের বাড়িতে চলে গেছে। তারপরে ও তারপরে হোস্টেলে, ওখানকার একটা হোস্টেলে ওর 4টে মেয়ে, মানে 4জন আর কি একসাথে থাকতো একটা ঘরের মধ্যে, দুজন দুজন করে বড় ঘর। তখন এবার ওই দিদি ছিল, এবার ওদের নিচের একজন ভদ্রমহিলা ছিল, রান্না বান্না করতো, ওখানে দিত আর কি, বিধবা ভদ্রমহিলা। এবার ওই হোস্টেলটা একটা তোমার ইয়ে ছিল, দারোয়ান ছিল আর কি, গেটের মধ্যে পাহারায় থাকতো, দারোয়ান, সিকিউরিটি একজন আছে। আমার তো এটা তো শোনা গল্প, আমি তো মানে নিজের তো দেখিনি চোখে, আর আমি জানিও না, যার জন্য আমি পুরোটা গুছিয়ে ঠিক মতো বলতেও পারছি না, যেটুকুনি শুনেছি তোমাকে ওইটুকুই বলছি। ঠিক আছে। এবারে ওই দিদিকে নিয়ে ওরা ওপরে ঘরে, দিদি বিছনা টিছনা সমস্ত জিনিসপত্র সব দেখিয়ে দিল। এবার দিদি 2 দিন 3 দিন ভালো, এবার 1 সপ্তাহ বেশ টানা কলেজটা করলো, খুব ভালো, সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, রিলেশন ভালো, দিদি তো ভীষণ ভালো ছিলেন, খুব মিশুকে ছিলেন। এবার 1 সপ্তাহ পর থেকে একদিনকে হঠাৎ করে খুব জ্বর, বমি করেছে রাত্রিবেলা, খুব জ্বর। তা হঠাৎ করে উনি নিজেই বলছেন যে কি জন্য এলো, আমি তো ঠান্ডা ছিল, শীতকালের সময়, নভেম্বর মাসের লাস্টের দিকটা, ঠান্ডার সময়। বলছে এখন এই সময়টা ঠান্ডা লেগে গেল কি করে, আমার তো এত জ্বর আসার তো কথাই না, আমি এরকম হট করে কি করে, ওষুধ খেয়েছে, জ্বর টর করে বমি করেছে সেদিনকে, বমি করেছে, মাথা টাথা ঘুরেছে, মাথা যন্ত্রণা করছিল। ওরা আবার ওষুধপত্র দিতে আবার ঠিক হয়ে গেছে, আবার তারপরের দিন আবার কলেজে গেছে, গিয়ে কলেজ করে বাড়ি এসছে রাত্রির বেলায়। এবার যেদিনকে বমি হয়েছে সেদিনকে কলেজে গিয়েও ওনার শরীর খারাপ ছিল। তখন দিদি নাকি বলেছেন যে আমি একটু তাড়াতাড়ি চলে যাব, আমার প্রচুর শরীর খারাপ লাগছে, আমি আর থাকতে পারছি না, আমাকে একটু আগে ছেড়ে দেবেন। তা উনি আগে চলে এসছেন আর কি বাড়িতে এসে দিদি ঘরের মধ্যে দরজাটা ভেজে দিয়ে উনি শুয়েছেন। এমন সময় দেখছে শুয়ে আছে, জানলা টানলা সব বন্ধই ছিল, দেখছি বারান্দায় চুকচাক করে আওয়াজ হচ্ছে, মানে বারান্দার দরজাটা বন্ধ, ধরো একটা মানে তোমার কি বলবো, যে কোনো একটা লোহার জিনিসকে মানে দেয়ালে মারলে একটা কটকট করে আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ হচ্ছে, মানে একটা তার নিয়ে তুমি লোহার তার নিয়ে দেয়ালে মারলে ছপাং করে যেমন আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ পাচ্ছে। এবার ও উঠে দেখছে তার বারান্দায় ওদের সবার জামা কাপড় মেলা তারে, এবার বাইরের দিকটাতে কাঁচ দিয়ে ঘেরা, মানে কাঁচের মানে যেরকম স্লাইডিং আছে না ওই টাইপের আর কি, কাঁচ মানে গ্রেলিং এর সঙ্গে কাঁচ লাগানো, একটা ছোট একটা জানলা আছে, এটা খোলা যায়। দেখছে পুরো তারটা নিচে পড়ে আছে, বা জামা কাপড়গুলো নিচে পড়ে রয়েছে। আর ও বাইরে গিয়ে দেখছে কি হলো, ঝড় নেই, কিছু নেই, বৃষ্টি নেই, কোন রকম হাওয়া নেই, সব আটকানো, তারটা পড়ে গেল কি করে। এবার ও আস্তে করে নিয়ে গিয়ে তার জামাগুলো নিয়ে ঘরের ভেতর চলে এসছে, প্রচন্ড শরীর খারাপ লাগে, শুয়ে পড়েছে। এবার ও তখন এসছে, তখন 3:15 3:30, আর কলেজ ছুটি হয়ে যায় 4:30। এবার মেয়েগুলো ওই 4টে 4:45 নাগাদ বাড়িতে ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখছে সর্বরিদি শুয়ে আছে। তখন বলছে কি রে, তোর কিরকম শরীরটা লাগে, ভাল লাগছে? বলে এই জামা কাপড়গুলো এখানে কে আনলো?
বলছে দেখ না বাইরে আমি চপাং চপাং আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে কে যেন ইট মানে তার দিয়ে কে যেন দেয়ালের মধ্যে মারছে, আর এইগুলো সব মাটিতে পড়ে আছে। ও অত খেয়ালও করেনি, সর্বরী অত খেয়াল করেনি। ওরা বাইরে গিয়ে দেখে সারা দেয়ালটার মধ্যে ওই তারের দাগ হয়ে আছে, মানে উম, তার দিয়ে মেরেছে যেরকম, আর তারের একটা দেয়ালের হুম দাগ হয়ে আছে। ওরা না অবাক হয়ে গেছে, বলছে কি ব্যাপার, আমরা তো সব ভালো মতো সব দিয়ে খাওয়াই গেলাম, এখনো সব ভেজা জিনিসপত্র। আবার ওরা একটা কোথা থেকে দড়ি জোগাড় করে ওইটুকুনি বারান্দা সব দড়িতে সব মেরে ঠেলে দিল, দিয়ে ঘরে ঢুকেছে। এবার রাত্রিবেলায় দিদি উঠে বসে আছে, সর্বরিদি উঠে বসে আছে, বসে এরকম করে কাঁপছে। তখন পাশের যে রুমমেটটা আর কি, ওনার সাথে শোয় আর কি, সে বলছে তুমি কাঁপছো কেন, বসে আছো কেন? বলছে আমার না এরকম একটা মানে কেরম একটা যেন গাটা যেন শিরশির করছে, কেন ভয় ভয় লাগছে। বলে কেন ভয় ভয় লাগছে কেন, আমরা তো এবার ওর আগে এসেছে, ওখানেই ওরা থাকতো। বলছে আমাদের তো কোনো অসুবিধা হয়নি, আমরা তো এতদিন এখানে আছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, তোমার এরকম মনে হচ্ছে কেন? বলছে জানো তো রাত্রিবেলা না আমি শুলে না আমার মনে হয় কি কে যেন আমার মানে সামনে এসে দাঁড়ায়, কে যেন আমার পাটাকে ধরে টানে, এরকম আমার বলতো কতদিন ধরে হচ্ছে তোমার এই জিনিসটা? বলছে আমার 2-3 দিন ধরে এরকম মনে হচ্ছে, কিন্তু আমি ওগুলোকে অত গ্রাহ্য করিনি, অত মনে করিনি। কোন রকম ভাবে হয়তো আমার স্বপ্ন স্বপ্নও দেখতে পারি বা কিছু দেখতে পারি। তখন ওরা বলছে যে এরকম তো আমাদের এখানে কোনোদিনই হতে পারে না, কারণ আমরা এখানে প্রচুর মেয়েরা থাকি, অনেক বছর ধরে অনেকে আছে এখানে ক্লাস করছে এই করছে, তোমার এরকম মনে হচ্ছে কেন? তুমি শুয়ে পড়ো, তুমি কিচ্ছু হয়নি। তারপরে মানে কম্বল টম্বল গায়ে দিয়ে ওকে আবার শুয়েছে, শুয়ে মেয়েটা ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তো মেয়েটা বলছে যে ও না সমানে কাঁপছে ঠকঠক ঠকঠক করে। অত ঘরের মধ্যে সব বন্ধ, দরজা জানলা বন্ধ, আমাদের তো ঠান্ডা লাগছে না, ওর কি করে ঠান্ডা লাগছে? ও তো এরকম মনে হচ্ছে কেন এরকম, ওর এরকম প্রত্যেকটা ব্যাপারে ও শীত করছে, ও শরীর খারাপ লাগছে, এরকম করে রাত্রিটা কোনো রকম কেটে গেছে। এবার সকালবেলায় ওদের যে মানে বললাম যে ভদ্রমহিলা, উনি সমস্ত মানে ব্রেকফাস্ট রেডি করে ওদের ঘরে দিয়ে যেত আর কি, আচ্ছা, ওদের সবাইকে। এবারে ওরা যা খাবে খাবে, সবাই খাবে, তা ও বলছে আমি কিচ্ছু খাবো না, আমার শরীর ভাল লাগছে না, আমি খাবো না। তখন বলছে তুমি একটু খাও, তুমি না খেলে আমরা কি করে খাই, তুমি তো কাল রাত্রিরেও খেলে না, একটুখানি খেলে, তুমি একটু খাও, তুমি খেলে আমাদের ভালো লাগবে, একসাথে সবাই থাকি আমরা, না খেলে তো তুমি এতক্ষণ থাকতে পারবে না দিদি। বলছে না তুমি খাও। তারপরে একটুখানি বোধহয় কি খাই পাউরুটি স্যান্ডউইচ না কি করেছিল, যাই হোক একটু খাইয়েছে, খাইয়ে জল টল খাইয়ে তারপরে স্নান করতে পাঠিয়েছে। স্নান করতে পাঠিয়েছে, স্নান করেছে, যেরকম স্নান টান করে চলে এসছে, চলে এসে ওরা যে যার কাজে হয়তো আবার 10:30 11 সব বেরিয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট খেয়ে সব যে যার কাজ গুছাচ্ছে, সব জামা কাপড় ধোয়া ধুই যা যা যে করা করছে সব। এবার ও কি করেছে, ওর জামা কাপড়টা বালতিতে রেখে দিয়ে চলে এসছে। তখন আরে ও যে রুমমেট, সে বলছে যে ওর সাথে থাকে, বলে তোমার জামা কাপড়টা কি আমি ধুয়ে দেবো? বলে হ্যাঁ রে আমি ভুলে গেছি ধুতে, দাঁড়া দাঁড়া দিয়ে আসছি। না ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি। ও ধুয়ে আবার মেলে দিয়েছে। এবার 9:30 10:45 নাগাদ ওরা খেতে বসে, ওরা খাওয়া দাওয়া করবে সব, ওদের সব রেডি ফেডি করছে, সব খেতে টেতে বসবে। ওদের ভেতরে ঘরের ভেতরে একটা ছোট্ট ডাইনিং টেবিল ছিল, ওখানে ওরা খায়, 4টে চেয়ার লাগানো। ওরা খাবারটা দিয়ে গেছে, ভদ্রমহিলা এসে দিয়ে গেছে ওকে, ওরা যা করেছে তাই দিয়ে গেছে। ওকে আর খাওয়াতে পারছে না, কিছুতেই ওকে খাওয়াতে পারছে না, খাবে না। বলছে না তুমি একটু খাও, সকালেও তো খাওনি, এতক্ষণ থাকতে হবে ওখানে গিয়ে, তুমি কি করে থাকবে, চলো তাও তুমি খেয়ে নাও। এবার ওরা কি করলো, চামচ চাইলো একটা, হাত দিয়ে খেতে তুলতে পারছে না, হাতটা কাঁপছে দেখে, তো চামচ চাইলো, ওই চামচ দিয়ে কেটে কেটে তুমি খাও। খেতে পারলো না, মেয়েটা খাইয়ে জুয়াল খাইয়ে কোন রকম ওই ড্রেস ট্রেস পরিয়ে কলেজে নিয়ে গেল। কলেজে যে ঢুকতে যাবে যেই ইয়েটা মানে তোমার গেট আছে কলেজে, বড় লোহার গেট, লোহার গেটে পা কেটে গেল। পা কেটে প্রচুর ব্লিডিং হলো। তারপর তাড়াতাড়ি করে গিয়ে ওকে নিয়ে বসিয়ে ফার্স্ট এড করে জল টল খাইয়ে, বলে মাথাটা ঘুরে গেছিল তো আমি বুঝতে পারিনি। তা ওই ক্লাসটা আরম্ভ হয়েছে, তা আন্টি বললো যে উনি ওদের যে আলাদা যে ম্যাম আছেন ওখানকার, উনি বলেন তুমি এই ক্লাসটা অফ দাও, পরের ক্লাস থেকে তুমি করো, এই ক্লাসটা অফ দাও, তোমার শরীরটা বোধহয় ভালো লাগছে না। তারপর ওই ক্লাসটা অফ দিয়ে সেকেন্ড ক্লাস থেকে ও ক্লাস করলো। এবারে
ও যে জিনিসগুলো করেছে, যে অ্যাক্টিভিটিস গুলো করেছে, আমি তোমাকে সেইগুলোই বলছি, আদার্স আর কিছু মানে বলছি না। এবার ওখানে বসে ওর ঘড়িটাকে খুলে দিল, হাত থেকে ঘড়িটা খুলে দিয়ে টেবিলের উপর রেখে দিল। মেয়েরা সব বসে আছে, সব যারা মানে স্টুডেন্ট যারা বসে আছে টেবিলে, ঘড়িটাকে না এক দৃষ্টে দেখছে, তাকিয়ে এরকম করে করে দেখছে। এখন স্টুডেন্টটা বলছে, ম্যাম আপনি কি দেখছেন, ওই ঘড়িটার মধ্যে কি আছে? বলে, দেখে যা ঘড়ির মধ্যে না একটা লোক একটা টুপি পরে, কালো জামা কাপড় পরে সমানে রাউন্ড খাচ্ছে ঘড়ির মধ্যে। মেয়েগুলো বলছে, ইয়ে আবার কিরম কথা বলছেন? দেখেছে, মেয়েগুলো এসে দেখতে কিচ্ছু নেই, একদম পুরো পরিষ্কার। যে ম্যাম আপনি হয়তো আপনার শরীর খারাপ লাগছে তাই আপনি এরকম বলছেন, কিছু নেই। হ্যাঁ, তা বলছে আপনি খাবেন, জল খাবেন? তারপরে একজন নিচে একজন গিয়ে ওনার জন্য একটু জল আনলো, জল টল খেলো, খেয়ে ওদেরটা কি লিখতে দিয়ে বলছে, তোরা না আজকে এইটুকুনি থাক, আমি আজকে আর পড়াতে পারছি না, আমি নিচে নেমে যাচ্ছি, একটু বাদে আমি চলে যাব, আরো কতগুলো 3-4টে ক্লাস বাকি। তারপরে ওরা বল, ঠিক আছে ম্যাম আপনি চলে যান, আমাদের আর কথা হবে না, আপনার শরীরটা খারাপ লাগছে। ওরা ধরে ধরে নিচে নামিয়ে দিয়ে আসলো আমার। তারপরে কোনো রকম করে ওই তখন কটা বাজে, 3টে 3:30 নাগাদ। তারপরে তার কিছুক্ষণ বাদে মেয়েগুলো ছুটি হয়ে গেছে, মেয়েগুলোর সাথেই বাড়ি এসেছে। বাড়ি এসে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে এবারে বিকেল বেলায় লিকার চা খায়, লিকার চা 2টো বিস্কুট, সবাই ওরা চা দিয়েছে, শুধু চাটা খেতে, বিস্কুটটা আর খাইনি। তা ওরা বলছে যে তুমি কিন্তু আজকে রাত্রিবেলা বায়না করো না, কিন্তু না খেয়ে কিন্তু তুমি থাকতে পারবে না, তোমার তাহলে কিন্তু তোমার বাড়ির লোককে খবর দিতে হবে। তুমি যদি এবার ব্যাপারটা হচ্ছে কি, ওরাও তো ওখানে ক্লাস করে, ওদেরও তো একটা ঘুমের দরকার, ওদের একটা বিশ্রামের দরকার। হ্যাঁ, সারাদিন ওরা জার্নি করছে, ওদেরও তো একটা, যাই হোক ওরা তো বসে নেই কেউ, না সবাই তো কাজ করছে। বলছে, দিদি তুমি যদি এরকম করো তাহলে আমাদেরও তো অসুবিধা হয়ে যাচ্ছে, তোমার ভেতরের আসলে কন্ডিশনটা কি তুমি, আমি তো বুঝতেই পারছি না। তা বলছে যে না রে, আমার না ভেতরে সবসময় একটা কিরকম অস্বস্তি হচ্ছে, আর মনে হচ্ছে তোর জানিস না তো, আমি যখন ঘুমাই তখন মনে হয় আমাকে বাইরে থেকে কে যেন আমার নাম ধরে একজন মানে ডাকে, সে মহিলার গলায় ডাকে রে। বলছে তুমি দেখেছো? বলে না আমি দেখিনি। তা তুমি বুঝলে কি করে? বলে আমাকে ডাকে, কিন্তু আমি ভাবি, ও একটা সময় আবার মানে এমন ওকে এমন হয়ে যায়, আমি একটা সময় এমন হয়ে যাই, আমি সেটাকে আর পাত্তাই দিই না, আমি নিজেই মানে ঘুমিয়ে যাই, আমি শুনে চুপ করে থাকি, আমি কিছু বলি না। এবার আরেক দিন নাকি ওরকম সকাল এরকম রাত্রির বেলায় ওরকম দেখেছে, ও ওদেরকে কিছু বলেনি, ও জানলা ফাঁক করে দেখছে একটা মানে ডাকার পরে ও সাড়া দেয়নি আর কি, 2বার ডাকার পরে ও উঠে জানলাটা খুলে দেখছে একজন মানে বেনারসি কাপড়ের মতো লাল কাপড় পরে পেছন দিক ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা, বাউন্ডারির বাইরে, কলেজ বাউন্ডারি মানে হোস্টেল বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। তো ও তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ে রাত্রিবেলা ওই সারা রাত্রি উজবিস করে আর ঘুমোয়নি, ওই ঘুমটা হচ্ছে না। এবার সকালবেলায় উঠে চুপ করে বসে আর আলোটা, ওরা সব ঘুমাচ্ছে, টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে চুপ করে বসে রয়েছে। এবার পাশের মেয়েটা বলছে, তুমি সারা রাত্রিটায় উজবিস করেছো, খাটটা নড়েছে, হ্যাঁ আমারও তা ঘুম হয়নি, তোমার কি হয়েছে তুমি একটু আমাকে বলবে? বলছে, কি জানি রে, আমি না কালকে উঠেছিলাম, আমাকে ডেকেছে, আমি এবার বাইরে গিয়ে দেখি, বাইরে দরজাটা জানলাটা খুলে দেখি একজন লাল রঙের শাড়ি, একটা বেনারসি শাড়ির মতো চকচকে, আর পেছন দিকটা দেখতে পেলাম, সামনেটা দেখতে পেলাম, আর চলে যাচ্ছে। ওরা আবার বলছে, কি বাবা এসব কি বলছে, আমরা তো কোনোদিন এসব দেখিনি, আমরা এসব জানিও না, আমাদের এখানে সব হয়ও নি। এবার ওর কাকাকে খবর দিয়েছে ওরা, ও যে কাকাকে ওই নাম্বারে ফোন করে খবর দিয়েছে। এবারে বলেছে এরকম দিদির খুব অসুস্থ শরীর, আপনি একটু আসবেন, হ্যাঁ মানে খাচ্ছে না দাচ্ছে না, স্কুলেও যেতে পারছে না ঠিকঠাক করে, যেটা হয় আর কি, যেটা হয়। তা ওর কাকার ছেলে আসেনি, কাকা এসেছিল আর আমাদের এই ম্যাম গেছিলেন, ম্যাম একদিন রোববার ছুটির দিন থেকে গেছিল আর কি ওখানে হোস্টেলে। ম্যাম ওনার সাথে সবসময় থাকতো আর কি, পারিবারিক ব্যাপারে ওদের মানে উনি আর কি খুব সাহায্য করতেন ওদের আর কি। আচ্ছা, গিয়েছিলেন, ম্যাম গিয়েছিলেন, গিয়ে ওর ঘরে বসে ওকে জিজ্ঞাসা করছে যে তোর কি হয়েছে, তুই কেন এরকম করছিস, চ তোকে ডাক্তার দেখাতে হবে, তুই নিয়ে যাই তোকে আমরা। এবারে ও না বসে সব খুলে বললো যে এরকম এরকম হচ্ছে।
ওরা না অত পাত্তা দেয়নি। ওর বাবা দিদি বলছে যে আমরা সব কি বলছিস, সেসব স্বপ্ন দেখেছি সেই করছে সব বলছে। বলে আমি দেখেছি, সে সে আমাদের বাউন্ডারি পাঁচিলের বাইরে দিয়ে হেঁটে চলে গেল। আমি দেখতে পেয়েছি। আমি 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 মিথ্যা কথা বলছি না আমি এরকম ভাবে। তা ওর মেয়েরা বলছে, বলে আমরা তো ও দিদিকে বলছে আর কি, আমাদের ম্যামকে বলছে যে ম্যাম আমরা কোনোদিন এরকম আমাদের এরকম পজিশনে পড়তে হয়নি, আমরা এত বছর রয়েছি, 2-3-4 বছর ধরে এক একজন আছি, আমাদের এরকম পড়তে হয়নি এইভাবে। আমরা তো শুনে অবাক হয়ে যাচ্ছি এটা কি হচ্ছে ওর সাথে। বলছে আমি রাত্রিবেলা শুয়ে থাকি, কে যেন আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে। এবার ম্যাম বলছে যে তুই তো এগুলো আগে বলতিস না রে, তুই তো ওখানে ছিলি, ভালো ছিলি, ওখানে তো কিছু বলতিস না, চল তোকে ডাক্তার দেখাবো। এবার ওকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার ওষুধপত্র দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে। ওখানে না বেশ ভালো ছিল গো, 2-3 দিন ছিল তো খুব ভালো ছিল। আচ্ছা। কিছুদিন যাওয়ার পর বলছে যে কাকু আমি এখন ভালো আছি, তুমি আবার আমাকে দিয়ে আসো ওখানে। আমি ওকে ছুটি করে নিয়ে এসছে। ওনারাও ওখানকার যে যারা টিচার ছিলেন, যারা প্রিন্সিপাল ছিলেন, তারাও ওকে ছুটি দিল, বলে তুমি কদিন ধরে বিশ্রাম করে এসো বাড়িতে গিয়ে। ও ছুটি দিয়ে দিচ্ছে। তো বলছে ঠিক আছে আমি এখন আবার জয়েন করব, আমি ভালো আছি। এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছিল ও দিদি। আবার আমাদের যে কলেজের ম্যাম উনি আর ওর বাবা গিয়ে আবার ওকে দিয়ে এসছে। দিয়ে ওকে বলছে ওই ঘরে আর আমি যাব না, আচ্ছা। 2nd ফ্লোরে আর আমি যাব না। এবার তখন ওখানে গেলেই নাকি ওর কষ্ট হচ্ছে। তখন ওই নিচে যিনি ভদ্রমহিলা যে রান্না বান্না করতো, ওই ভদ্রমহিলার ঘরে উনি বললেন, ভদ্রমহিলা তুমি কি আমার সঙ্গে থাকবে? আমার খাটটা বড় আছে, তুমি আর আমি ধরে যাবে, তুমি আমার কাছে থাকো। তা ওই ম্যামকে ওর কাছে রেখে দিচ্ছে, মানে সর্বরিদিকে ওই ভদ্রমহিলা ওনার কাছেই রেখে দিচ্ছে। উনি ওখানেই ওকে আর নিয়ে খেতে হয় না, ওদের খাবারটা দিয়ে আসলে যেরকম নিয়ে খেতে হতো, বেড়ে বেড়ে খেতে হতো, উনি সব গুছিয়ে গাছিয়ে দেয়। এবার রাত্রির বেলায় উনি নিজের মতো মেয়ের মতো করে আর কি গায়ে মাথায় হাত বুলিয়ে বিভিন্ন রকমের গল্প বলে বিভিন্ন রকম করে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে, ঘুমের ওষুধও দিয়েছে, ডাক্তার ঘুম হয় না বলে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার ঠিক তখন 1:30 থেকে 1:45 বাজে দিদি সর্বদিদি উঠে গেছে। উঠে গিয়ে দরজা খুলছে, তখন ফট করে এবার ইনি যে ভদ্রমহিলা, ওনার শরীরের মধ্যে প্রচুর অসুস্থতা, বুঝেছো? আচ্ছা। থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, সুগার আছে। এবার উনি বলছেন যে আমাকে আমি তালা লাগানোর মতো তো কোনো সিস্টেম নেই আমার ঘরে, খিল আছে আর বাইরে সিকিউরিটি আছে। উনি সিকিউরিটি আবার বেরিয়ে গিয়ে দেখতে পাবে না। বলছে যে ম্যাম বলছে সিকিউরিটি যেখানে থাকে তার একটু এগিয়ে গেলে পেছন দিকটা একটা দরজা বড়, সেইখানে ও বসে থাকে ওই জায়গাটায়। মানে কেউ বাইরে থেকে কেউ ঢুকতেও পারবে না, আর কেউ বেরোলেও উনি দেখতে পাবে না, কিন্তু গেট দিয়ে বেরোলে উনি দেখতে পারবেন। এবার সর্বরিদি উঠেছে, উঠে দরজাটা যেই মানে খিলটা খুলেছে, ওই যিনি রান্না বান্না করতেন ওই দিদিটা উঠে পড়েছে। উপরে দেখছে ওর চুল খোলা, উলো মুলো, আর চোখ টোক গুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। এবার দরজা খুলে বেরোচ্ছে, আর ওনাকে পেছন দিক যেই ঘুরেছে, বলছে তুমি কোথায় যাচ্ছ, তুমি একা একা কোথায় যাচ্ছ? বলছে আমাকে ডাকছে গো, আমাকে ডাকছে। তুমি জানো আমি আজকে শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, আমার কম্বলটা টেনে গা থেকে সরিয়ে দিচ্ছে। বলে কে? বলে করছে তুমি তো আমার সাথে শুয়েছিলে, তোমাকে আলাদা কম্বল দিলাম, আমি নিলাম আলাদা, তোমার গা থেকে আমার গায়ে থেকে তো সরালো না। বলছে আমার টেনে নামিয়ে দিচ্ছে আমার কম্বলটা, আমার পা ধরে টানছে, আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে, ও কেমাটা করছে, এবং বাইরে থেকে গিয়ে রীতিমতো আমাকে ডাকছে আমার নাম ধরে। এবার বেটা ছেলের গলায় ডাকছে। আগেরটা মেয়ে ছেলে ছিল, এখন বেটা ছেলের গলায় ডাকছে। আমি তাই দেখতে যাচ্ছি। তোমাকে দেখতে হবে না, তুমি শো, এখানে চুপ করে শো। যাই হোক, এবার ও টেনে টুনে নিয়ে শোয়ালো। এবার পাশের ওদের সাথেই আর কি 2টো টিচার থাকতো, তাদের ঘরটা একটু দূরে আর কি, একসঙ্গেই থাকতেন আর কি ওনার দুজনে। ওরা দুজনও ওরাও উইডো। উনি দৌড়ে গিয়ে ওদের দিকে ডেকে নিয়ে এসে তখন বললো যে এরকম ম্যাম উনি এরকম করছেন, আমি তো একা, আপনারা একটু রাত্রির বেলা ডাকলে আপনাদেরকে যেন আপনারা উঠে পড়েন, বলে আমাদের ফোন করে দিও। ওকে টেনে টুনে নিয়ে এসে শুয়েছে, ও ঠিকঠাক করে চেপে চুপে দিয়ে শুয়েছে। এবার সকাল যেই ওই 3-3:30 সময় উঠে দেখছে ও চুপ করে বসে আছে। এবার ওই মহিলা বলছেন ওর নখগুলো না পুরো কালো হয়ে গেছে হাতের,
কাঁদতে কাঁদতে নখ হয়ে গেছে, হাত পায়ের নখ কালো হয়েছে, দাঁতগুলো কেমন কালশিটের মতো পড়ে আছে, মুখ টুক গুলো যেন কালো বিবর্ণ হয়ে গেছে। আর ও ফর্সা তো, মানে কেমন একটা লাগছে। তারপরে এরকম ইয়ে করতে তখন ওদেরকে ডেকেছে, ম্যামদের, ওই ম্যামদের ডেকেছে আর কি, পাশে যেটা ছিলেন ওনাদের ডেকেছে। ওনারা বলছে একটা কাজ করো, ওকে একটা কাজ করো, ওনাদের বাড়ি থেকে আবার ওনাদেরকে ডাকো, ডেকে একে তো এখানে থাকলে ওরা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ওরা সবাই মিলে ওকে নিয়ে ব্যস্ত হচ্ছে, ওদের কাজকর্ম ইয়ে হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। আবার ও তখন আমাদের ম্যাম আসেননি, আমাদের যে কলেজের ম্যাম উনি ছিলেন না। কাকার ছেলে এসছে, এসে বলছে চল তোকে আমরা নিয়ে যাই, আবার ওখানে গিয়ে কদিন 2 দিন 3 দিন থাক। এরকম তো মানে হামেশা হচ্ছে, ওরা কি করবে ওরাও ভেবে পাচ্ছে না। তারপরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন আমাদের ম্যামকে ফোন করেছে। ফোন করতে ম্যাম বলছে যে ওখানে যে ওদের ওখানে নৈহাটিতে একটা বড় কালীবাড়ি আছে, বুঝেছো? ওইদের কালীবাড়ি বলছে যে তুমি মায়ের কাছে নিয়ে যাও একবার, আমাদের ম্যামই বললেন আর কি, যে সর্বরীকে ওখানে নিয়ে চলো একবার যাই। এবার ওরা গাড়ি করে ওই কালীবাড়িতে নিয়ে যাচ্ছে, উঠবে না কিছুতেই, সেই কি চিৎকার করছে ওখানে গিয়ে। এবার পুরোহিত বলছে ওনাকে ওঠাতেই হবে, ওনাকে একটা ফল আমাকে খাওয়াতে হবে, উনি নিয়ে আসুন। তারপরে মায়ের পায়ের চরণামৃত জল দিল, মাথায় ছিটিয়ে, মানে একটু খেতে চাইছে না, সেই মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে থুতু করে। তারপরে একটা কমলা লেবু দিচ্ছে, কমলা লেবু বলছে একটা কোয়া হলেও ওনাকে খাওয়াতে হবে, কিছু করার নেই, একটা কোয়া হলেও ওনাকে খাওয়াতে হবে। তারপরে কোন রকম করে দাঁতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে সেই একটুখানি খেলে হবে, সেই বাইরে ফেলে দিচ্ছে, আর ওখানে পড়ে গেছে। এবার ওখানে পড়ে যেতে তারপরে উনি কিছু রিচুয়াল আর কি যা যা ওখানে করলো আর কি, একটু গঙ্গা জল, একটুখানি জবা ফুল, ছোট ছোট দুটো সন্দেশ একটা প্যাকেটে করে দিয়ে বললো বাড়িতে এই জবা ফুলটা ওর ইয়ের তলায় রেখে দেবে, আর বালিশের তলায় রেখে দেবে। ওকে একটা কোনো পিশাচে কে অ্যাটাক করেছে আর কি, এটাই বললো, যে কোনো পিশাচ জাতীয় কোনো জিনিস ওর ওপর ভর করেছে, ওকে এটা এখন কিরম থাকে আমাকে 3 দিন বাদে জানাতে বলেছে। আচ্ছা, ভালো হয়ে গেছে গো অমিত, 2 দিন বাদেই ভালো হয়ে গেছে। মানে কি সুন্দর কথা বলছে, এই করছে, মানে অনেকটাই ভালো হয়ে গেছে, বেশ খাওয়া দাওয়া করছে, সব করছে। আবার ফোন করলো, কলেজে নিজেই ফোন করলো যে আমি আবার যাব, আমি থাকবো ওখানে, আমি ভালো আছি এখন। ওদেরকে ওইখানে চলে আবার দিয়ে আসলো। 2 দিন যেতে না যেতেই, মানে ওখানে গেলেই জিনিসটা মানে ওকে ধরছে বেশি করে ওই জায়গাটাতে। এবার এটা চিন্তার বিষয়। 2 দিন বাদে এবার যেই ভদ্র মহিলা ঘরে থাকতো আর কি, ওই মহিলার তো প্রচুর ওষুধপত্র খায়, বুঝেছো? এবার ওষুধের একটা বাক্স চেনে, সেটা ওর বাক্সটাও আলাদা, ওর ওষুধের বাক্স আলাদা, ওনারও ওষুধের বাক্স আলাদা। ও উঠেছে রাত্রিবেলা, উঠে কি মনে হয়েছে কি জানি, ওই উঠে এবার ওষুধ, এবার ভদ্রমহিলা সেদিনকে নাকি ওই কলেজে একটা কোনো সোশ্যাল ছিল, প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম, ওই ভদ্রমহিলা সারাদিন কাজ করেছে, করে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। ভালো হয়ে এসছে, কথা বললো, খেলো, খাবার দাবার খেয়ে দিয়ে ওনার সাথে গল্প করে শুলো। রাত্রিবেলায় ঠিক 2টো থেকে 2:30 মধ্যে উনি মহিলা, ওই মাসি মহিলা যিনি, উনি ঘুমিয়ে গেছেন একটুখানি। বললো ভালোই আছে। ও বাবু কি করেছে, উঠে ওনার যত ওষুধ ছিল সবগুলোকে খেয়েছে। ওই ভদ্রমহিলার যা ওষুধপত্র ছিল সেগুলোকে খেয়েছে, ওই ওষুধগুলোকে খেয়েছে। খেয়ে এবার দরজা খুলে, মানে কিরকম, সে তো কেউ দেখেইনি কি করেছে। এবার ভদ্রমহিলা উঠেছে, ঘুম ভেঙেছে তখন 3:30 পৌনে 4 ভোরবেলায়, সকালবেলায়। শীতকাল তো, অন্ধকার। এবার উনি বলছেন কোথা থেকে হাওয়া আসছে, দরজা খোলা। এবার উনি বাইরে গিয়ে দেখছে যে এই ধরো সিঁড়িতে ওঠার আগে আমাদের এরকম একটা স্ল্যাব মতো থাকে, তো সিঁড়িতে ওঠার আগে আর কি, মানে সিমেন্টের বাঁধানো থাকে জায়গাটা, হ্যাঁ পড়ে রয়েছে, আর মুখ দিয়ে গাঁজলা বেরিয়ে গেছে। তারপরে তো সেই ওই রাত্রির বেলায় টিচারদের ডেকেছে, দারোয়ানকে ডেকেছে, দারোয়ানকে বলছে যে দারোয়ান বলছে কি হয়েছে, আমি তো ওনাকে দেখলামই না, আমি তো এদিকে আসিনি। তাড়াতাড়ি করে ওকে তুলে ঘরে নিয়ে এসে সমস্ত করতে, তখনই মানে অনেকটা হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে আর কি।
তারপরে ওই রাত্রিবেলায় গাড়ি ঠিক করে একটা রিক্সা ঠিক করে, অটো রিক্সা ঠিক করে ওকে হসপিটালে নিতে নিতে মারা গেছে গো। আমি মেয়েটা মারা গেছে? হুম। বললে যে ঠিক হয়ে গেছে, মানে তারপরে তো এলো তো। আচ্ছা আচ্ছা। দুদিন বাদে ওইসব ওরকম করলো তো, দুদিন বাদেই তো, দুদিন ছিল ভালো ছিল, গল্প টল্প করলো না ওর সঙ্গে, ভদ্রমহিলার সাথে গল্প টল্প করলো, খেলো দিলো। দুদিন বাদেই মানে ওই আবার কি হয়েছে, রাত্রিবেলা উঠে গিয়ে ওর মাথায় কি হয়েছে, কি শুনেছে কি জানি না, ওই সব ওষুধপত্র খেয়ে দে ওই বাইরে গিয়ে মানে ওষুধের ভেতরে বোধহয় রিয়াক্ট করেছে, কিছু রিয়াকশন হয়েছে ওইতে, মানে অতগুলো ওষুধ খেয়েছে, সব নিজেরটা খেয়েছে, ওনারটা খেয়েছে, খেয়ে গিয়ে বাইরে ওরকম পড়ে আছে ওই মাঝরাত্রিরে। ওই তুলে নিয়ে হসপিটালে দিতে দিতেই, রাস্তায় নিতে নিতেই মারা গেছে। তারপরে তো সেই এবারে তো ওই ওদের ওদের যিনি আর কি ওই ওখানে যে ভদ্রমহিলা ছিলেন আর কি, রান্না বান্না করতেন, তখন উনি বললেন যে আমি এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি এই কারণেই, কারণ এটা তো কলেজ তো, হস্টেল তো, যার জন্য যদি সবাই ভয় পেয়ে যায় ব্যাপারটা নিয়ে, ওনাকে কোনো কিছুতে একটা ওনার মানে ভর করেছে, না হলে উনি এরকম করেন না। আমাদের দেশ পাড়াগায় তো এই জিনিসগুলো হয়, আমি জানি। এবার ওর তখন ওর কাকাকে খবর দিল, কাকা এলো, কাকার ছেলে এলো, ওদের দেশের বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওইখানে ওরা যা রিচুয়াল করার করে ছড়ে, তারপরে ওখানে একজন তান্ত্রিকের সাথে উনি বলে দিলেন যে আপনারা কোনো ভালো নাম করা তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, সে তাহলে বলে দেবে। ও আমাদের ম্যামকে নিয়ে তান্ত্রিকের কাছে গেল, তান্ত্রিক বলল যে ওই যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল না, ওদের বলছে ওই বাড়িটাতে ওর বাবা বেঁচে থাকতেই নাকি ওই বাড়িটাকে ওরা ইয়ে করে ফেলেছিল, তখন থেকেই নাকি বাড়িটার মধ্যেই ওরা বিভিন্ন রকম জিনিস পুঁতে রেখেছিল, বিভিন্ন রকম কাজ করেছিল আর কি, যাতে ওই ছেলেটার তো চাকরি বাকরি সেরকম ছিল না, আর ও চাইতো না যে ওর থেকে উঁচুতে উঠে যাক, মানে ও ইনকাম করবে, আমি এরকম পড়ে থাকবো। আর তারপর হয়েছে গিয়ে ওকে ও মানে চালান করে দিয়েছে আর কি, ওর সাথে কালো জাদু করেছে আর কি, ওরা ওর সঙ্গে কালো জাদু করে ওকে, এটাই হচ্ছে গল্প। আচ্ছা আচ্ছা, মানে কি মানুষ কত বাজে হতে পারে ভাবো, জাস্ট বাজে মানে কোনো যখন ডিভোর্স করে দিল তখন আর কোনো কথা বললো না, তখন ওরা ওদের মতো ছিল, এর মতো ছিল, ভেতরে ভেতরে কি করেছে তো কেউ জানে না। ওদের ও তো জানতে ওর কাকাও বলছে, বলে ওদের তো কোনো দেখাই নেই এখানে, ওরা আসেও না, ওদের দেখা নেই, কিন্তু ওরা কখন করেছে, কিভাবে কি করেছে আমরা তো জানতেই পারিনি। মানে মেয়েটা যাতে ওই কোনো জায়গায় ওখানে গিয়ে হয়, এখানে ভালো থাকে, কাকার বাড়িতে আসে যখন ভালো থাকে, যেই ওখানে থাকতে দেবে না আর কি, বলছে ওকে ওখানে থাকতে দেবে না, চাকরি করতে দেবে না, ওকে ইনকাম করতে দেবে না, ওকে ডমিনেট করে রাখবে সবসময়, এটা ওদের লক্ষ্য ছিল আর কি, এটাই লক্ষ্যে সাকসেস হয়ে গেছে, কি পেলো ভগবান জানে। না ওরা সাকসেসফুল হয়ে গেল, ও তো ভালোই হয়ে গেল। এবং আমি তো তখন কলেজে ছিলাম, এবারে একদিন ম্যাম এসেছেন, খুব মন খারাপ, তা আমরা সব অফ পিরিয়ডে ম্যামকে বললাম যে ম্যাম আপনার খুব শরীর খারাপ, বলছে না রে আমার খুব মনটা খারাপ রে। আমি কেন? বলছে ওই যে আমার ক্লাসমেট ছিল না সর্বরী, আনলাম যে হ্যাঁ ম্যাম, কিন্তু গল্প করতেন ওনার আর কি, আমাদের সর্বরীর গল্প করতে, বলে এত ভালো রে মেয়েটার, মানে দেখ এত লেখাপড়ায় ভালো মানুষ, মানে বাবা মা থাকতে দেখে যেতে পারলো না মেয়েটার উন্নতিটা, তখন মেয়েটাকে এই করলো, মানে তখন গল্পটা বলেছিল, তখন আমি শুনেছিলাম, আমার মাথাতে থেকে উড়ে গেছিল, এরকম অনেক কিছুই উড়ে গেছে। তোমার পডকাস্টে এসব করছো বলে সবাই শুনছে, অনেকেই তো শোনেই, আমাকে দেখা হচ্ছে, বলছে তুমি এটা বলতে পারো সেটা বলতে পারো, কিন্তু এত কিছু যে ভেতরে ছিল আমার খেয়ালই ছিল না। আমি যেটুকুনি মানে শুনেছিলাম, আমি সেটুকুই তোমার কাছে আমি উপস্থাপনা করলাম। একদম একদম, সেটাই তো। হ্যাঁ, আর একটা হচ্ছে আমি অনেক জায়গাতেই বলেছিলাম আর কি, এরকম পডকাস্ট হয়তো এখন সব চ্যানেলে অনেক চ্যানেলে যোগাযোগ করেছিলাম আমি, তোমার মতো এত সুন্দর করে আমাদেরকে কেউ ডেকে নেয়নি গো।
আমি তো চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। মাধ্যম দিয়েছো না, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো, ওতে যোগাযোগ হলো তোমরা। তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও, তারা লিংক দিয়েও তারা মানে আমাদের ডাকেনি। এটাই একজন বলেও ছিল এটা নিয়ে পডকাস্টে, আমি শুনেছিলাম। হ্যাঁ, তো তুমি এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্ল্যাটফর্ম সবাইকে দিয়েছো। তুমি সুস্থ থাকো, আমি ভগবানকে বলি সব সময়। আপনারা সবাই ওর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সবাই ওর সাথে থাকুন প্রত্যেকে। এত সুন্দর ছেলে, এত সুন্দর বলে, ওর বলার বাচনভঙ্গিটা আমার এত ভালো লাগে। আমি বাড়িতে সবসময় বলি যে ও আরো উন্নতি করুক, আরো এগিয়ে যাক। আমি তো সবসময় হয়তো শোনা হয়ে ওঠে না, কিন্তু যখন আমি খালি থাকি সবসময় শুনি আমি ভৌতিক কথা পডকাস্ট। তোমারটা আমি বেশি শুনি। আচ্ছা আচ্ছা, হয় না খুব একটা। সবারই কাজ থাকে। তুমিও সুস্থ থাকো, ভালো থেকো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আরো এগিয়ে নিয়ে যাও। ভালো থাকবেন। আবার ভালো করে যদি পারি আবার বলবো। একদম। ঠিক আছে, রাখো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।